রাতের পরিষ্কার আকাশে যখন আমরা তাকাই একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে, তাই না? অগণিত তারা, গ্রহ, গ্যালাক্সি এগুলো দেখে মনে হয় যেন পুরো মহাবিশ্বটাই আমাদের চোখের সামনে একটা বিশাল ক্যানভাসে আঁকা আছে। হ্যাঁ, দেখে মনে হয় এই তো মহাবিশ্ব, এই তো সব। কিন্তু আসল সত্যটা জানলে রীতিমতো গায়ে কাটা দেয়। একদম ঠিক। আমাদের এই দৃশ্যমান মহাবিশ্ব, এই যে এত গ্রহ, এত নক্ষত্র, ধুলোর মেঘ, এমনকি আমরা নিজেরাও, এসব সব কিছু মিলে পুরো মহাবিশ্বের মোট ভরের মাত্র 15%। শুধু 15%? ভাবা যায়? হ্যাঁ, মহাবিশ্বের 85% জিনিসই আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে। এর কোনো আলো নেই, এটি আলো শোষণ করে না, আলো ছড়ায়ও না। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডার্ক ম্যাটার বা গুপ্তবস্তু। এখন সবচেয়ে বড় খটকাটা লাগে এখানেই যে জিনিস দেখাই যায় না তার খোঁজ আমরা কিভাবে পাচ্ছি। আজকের এই গভীর ও বিস্তারিত আলোচনায় আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় এই রহস্যটাকেই একটু নেড়েচেড়ে দেখব। আর এই রহস্যের জট খোলার গল্পটা কিন্তু কল্পবিজ্ঞানের চেয়েও বেশি রোমাঞ্চকর। এই যে 85% ভরের কথা বলা হলো, এটা যে আসলেই আছে তার প্রমাণ আমরা পাই গ্যালাক্সিগুলোর ঘোরাঘুরির ধরন থেকে। এই বিশাল পরিমাণ অদৃশ্য ভরের মহাকর্ষীয় টান না থাকলে গ্যালাক্সিগুলো অনেক আগেই ছিন্নভিন্ন হয়ে যেত। ঠিক। আজকের এই আড্ডায় ঢোকার আগে আমি বিখ্যাত পদার্থবিদ পিয়ারে সালাটিয়ের কিছু তাত্ত্বিক লেকচার দেখছিলাম, যেখানে তিনি এই অদৃশ্য বস্তুকে ধরার পেছনের আসল বিজ্ঞানটা খুব সুন্দর করে ভেঙে বুঝিয়েছেন। এর পাশাপাশি ব্রাউন ইউনিভার্সিটি থেকে সদ্য প্রকাশিত 2025 সালের 8 ডিসেম্বরের একটা গবেষণার ডেটা ঘাঁটছিলাম। এই দুটোকে একসাথে মেলালে ডার্ক ম্যাটার খোঁজার এমন একটা ছবি তৈরি হয় যা সত্যি অভাবনীয়। একেবারে ঠিক কথা। সালাটির লেকচার আর লাক্স চ্যাপলিন বা এলজেড এক্সপেরিমেন্টের ওই বিশাল ডেটা সেট, এই দুটো যেন একটা থ্রিলার গল্পের দুটো আলাদা অধ্যায়। তো ডার্ক ম্যাটার আসলে কী দিয়ে তৈরি তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের শেষ নেই। কিন্তু সবচেয়ে সম্ভাবনাময় যে তনাটির কথা ঘুরে ফিরে আসে তার একটা চমৎকার নাম আছে, উইম্প, WIMP। উইকলি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকলস। হ্যাঁ, উইকলি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকলস। নামটা শুনতে বেশ গালভরা হলেও এর স্বভাবটা ভারী অদ্ভুত। এরা এতটাই দুর্বলভাবে মিথস্ক্রিয়া করে যে পৃথিবীর এপার দিয়ে ঢুকে অনায়াসে ওপার দিয়ে বেরিয়ে যেতে পারে, কেউ টেরই পাবে না। ব্যাপারটা আরেকটু সহজে বোঝা যেতে পারে একটা মহাজাগতিক বিলিয়ার্ড বা পিংপং খেলার কথা চিন্তা করলে। মহাজাগতিক বিলিয়ার্ড, দারুণ উপমা। হ্যাঁ, ধন সাধারণ জগতে একটা বল আরেকটা বলকে ধাক্কা দিলে শব্দ হয়, বলটা ছিটকে যায়। কিন্তু ডার্ক ম্যাটারের ক্ষেত্রে কোটি কোটি অদৃশ্য পিংপং বল ধেয়ে আসছে আমাদের শরীরের ভেতর দিয়ে, এই ঘরের দেয়ালের ভেতর দিয়ে সেকেন্ডে সেকেন্ডে পার হয়ে যাচ্ছে, কিন্তু তারা কোনো কিছুর সাথে ধাক্কা খাচ্ছে না। তারা যেন একটা ভুতুড়ে কণা। ঠিক তাই। তবে কোনো এক বিশাল মহাজাগতিক ভাগ্যের জোরে একটি উইম্প কণা যদি আমাদের পৃথিবীর সাধারণ কোনো পরমাণুর নিউক্লিয়াসকে একেবারে সরাসরি আঘাত করে বসে, ঠিক তখনই একটা অতি সূক্ষ্ম ধাক্কা তৈরি হয়। আর এই ধাক্কা লাগার ব্যাপারটাই সালাটির লেকচারের একটা বড় অংশ জুড়ে ছিল। সাধারণ জ্ঞানে মনে হতে পারে একটা কণা আরেকটা কণাকে ধাক্কা দিলে তো বিশাল বিস্ফোরণ বা অন্তত দৃশ্যমান কিছু একটা হওয়ার কথা, কিন্তু এখানে তা হচ্ছে না। একদমই না। সালাটি তার তত্ত্বে এই ব্যাপারটাকে বলছেন ডিরেক্ট ডিটেকশন বা সরাসরি শনাক্তকরণ। যখন ওই অদৃশ্য উইম্প কণাটা কোনো পরমাণুর নিউক্লিয়াসে আঘাত করে, তখন নিউক্লিয়াসটি সামান্য একটু কেঁপে ওঠে বা খুব ধীর গতিতে একটু ছিটকে যায়। আচ্ছা। বিজ্ঞানের ভাষায় এই সামান্য কেঁপে ওঠাকে বলে প্রত্যাবৃত্ত শক্তি বা রিকয়েল এনার্জি। হ্যাঁ। বিজ্ঞানীদের মূল কাজ হল এই অতি সামান্য শক্তিটুকু মাপা। আর এই শক্তির পরিমাণ এতটাই ক্ষুদ্র, কয়েক কিলো ইলেকট্রোভোল্ট বা কেইভি রেঞ্জের, যা সাধারণ কোনো সেন্সর বা যন্ত্রে ধরা পড়ার কোনো উপায়ই নেই। এটা যেন একটা বিশাল পাহাড়ের গায়ে একটা মশা এসে ধাক্কা দিল, আর আমরা পাহাড়ের ভেতরে এসে সামান্য কম্পনটা মাপার চেষ্টা করছি। পাহাড় আর মশার এই তুলনাটা দারুণ, কিন্তু এখানে একটা কৌশলও আছে। এই মহাজাগতিক বিলিয়ার্ড খেলায় আমাদের টার্গেট বলটা কেমন হওয়া উচিত সেটা একটা বড় প্রভাব ফেলে। সালাটির লেকচারে দেখলাম একটা দারুণ গাণিতিক সম্পর্ক আছে,
যেখানে পারমাণবিক ভরের একটা ব্যাপার কাজ করে। হ্যাঁ, ওই a⁴ এর সূত্রটা। আমরা যদি টার্গেট হিসেবে হালকা কোনো পরমাণু ব্যবহার করি, তবে উইম্পের ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। কিন্তু টার্গেট হিসেবে ভারী কোনো নিউক্লিয়াস ব্যবহার করলে ডার্ক ম্যাটার ধরার সম্ভাবনা একেবারে জ্যামিতিক হারে, মানে ওই পারমাণবিক ভরের চতুর্ঘাতের সমানুপাতিক হারে বেড়ে যায়। ঠিক ধরেছেন। ব্যাপারটা অনেকটা ছোট জালের বদলে নদীতে একটা বিশাল আকৃতির জাল ফেলার মতো। পরমাণু যত ভারী হবে, এই অদৃশ্য উইম্প কণাগুলোকে তার সাথে ধাক্কা খাওয়ার জন্য তত বেশি প্রলুব্ধ করা যাবে। ভারী পরমাণু ডার্ক ম্যাটারের জন্য অনেক বড় আর নিখুঁত টার্গেট হিসেবে কাজ করে। আর এই ধাক্কা খাওয়ার সম্ভাবনার সাথে মহাজাগতিক গতির একটা চমৎকার সম্পর্ক আছে, যা সালাটি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমরা তো জানি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, আর সূর্য তার পুরো সৌরজগৎ নিয়ে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে ঘোরে। আর আমাদের এই পুরো মিল্কিওয়ে গ্যালাক্সিকে ঘিরে রয়েছে ডার্ক ম্যাটারের এক বিশাল স্থির মেঘ, যাকে ডার্ক ম্যাটার হেলো বলা হয়। হ্যাঁ, এই জায়গাটা আমার কাছে সবচেয়ে রোমাঞ্চকর মনে হয়েছে। পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘোরে, তখন তো সে বছরের সব সময় একই দিকে যায় না। তো পৃথিবী যখন এই ডার্ক ম্যাটারের মেঘের ভেতর দিয়ে ছুটে যায়, তখন কিন্তু সবসময় একই বেগে ডার্ক ম্যাটারের কণাগুলো আমাদের দিকে ধেয়ে আসে না। একদম তাই। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যানুয়াল মডিউলেশন বা বার্ষিক পরিবর্তন। হিসাব করে দেখা গেছে জুন মাসের ২ তারিখের দিকে পৃথিবী তার কক্ষপথে এমন একটা অবস্থানে থাকে যে সে সূর্যের গতির সাথে একদম এক লাইনে চলে আসে। ফলে এই সময়ে পৃথিবী ডার্ক ম্যাটারের ওই বিশাল মেঘের ভেতর দিয়ে সবচেয়ে বেশি বেগে ছুটে যায়। হ্যাঁ, এটা অনেকটা প্রবল বাতাসের দিকে মুখ করে সাইকেল চালানোর মতো। সাইকেলের নিজস্ব গতি আর বাতাসের গতি মেলে আপনার মুখে ঝাপটাটা অনেক বেশি লাগবে। জুন মাসের শুরুতে এই মহাজাগতিক ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার কথা, আর ডিসেম্বর মাসে গিয়ে সেটা সবচেয়ে কমে যায়। একবার কল্পনা করা যাক, জুন মাসের শুরুতে আমাদের পৃথিবী মহাকাশের এক অদৃশ্য ঝড়ের ভেতর দিয়ে সবচেয়ে তীব্র বেগে ছুটে চলেছে। এই সামান্য পরিবর্তনের প্যাটার্নটুকু ধরতে পারলেই আমরা নিশ্চিত হতে পারব যে সিগন্যালটি সত্যি মহাকাশ থেকে আসছে, পৃথিবীর ভেতরের কোনো র্যান্ডম নয়েজ বা রেডিয়েশন থেকে নয়। কিন্তু এই অতি সূক্ষ্ম সিগন্যাল, ওই যে পাহাড়ের গায়ে মশার ধাক্কা, সেটা ধরার জন্য আমাদের এমন একটা পরিবেশ দরকার যা পৃথিবীর সাধারণ কোলাহল আর বিকিরণ থেকে সম্পূর্ণ মুক্ত। আর এই কারণেই বিজ্ঞানীদের মাটির গভীর থেকে গভীরে যেতে হয়। হ্যাঁ, আর এখানেই চলে আসে লাক্স জেপলিন বা LZ এক্সপেরিমেন্টের গল্পটা। আমেরিকার সাউথ ডাকোটা সার্ফ ল্যাবরেটরিতে মাটির প্রায় 1 মাইল গভীরে তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ডার্ক ম্যাটার ফাঁদ। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, এত অত্যাধুনিক যন্ত্র কেন মাটির এত নিচে রাখতে হবে? ভূপৃষ্ঠে রাখার সবচেয়ে বড় সমস্যা হল কসমিক রে বা মহাজাগতিক রশ্মি। আমরা বুঝতে পারি না, কিন্তু মহাকাশ থেকে প্রতিনিয়ত কসমিক রে, মিউন কণা পৃথিবীতে আছড়ে পড়ছে। ভূপৃষ্ঠে প্রতি সেকেন্ডে, প্রতি বর্গমিটারে প্রায় ৭০টি এমন কণা আঘাত করে। ৭০টি কণা প্রতি সেকেন্ডে? হ্যাঁ, আর এই বিকিরণের মধ্যে বসে ডার্ক ম্যাটারের ওই অতি সূক্ষ্ম ধাক্কা খোঁজার চেষ্টা করাটা হলো একটা প্রবল ঝড়ের মধ্যে বসে একটা সুই পড়ার শব্দ শোনার চেষ্টা করার মতো। সালাটির নোটে ইউরোপের কিছু আন্ডারগ্রাউন্ড ল্যাবের কথাও আছে, যেমন ফ্রান্সের মডার্ন ল্যাব বা ইতালির গ্র্যান্ড সাসো। মাটির 1 মাইল গভীরের এই বিশাল পাথরের স্তর মাইলের পর মাইল জলের মতো কাজ করে, আর কসমিক রের বিকিরণকে 1 লক্ষ থেকে 10 লক্ষ গুণ পর্যন্ত কমিয়ে দেয়। তার মানে মাটির 1 মাইল নিচে এই LZ এক্সপেরিমেন্টের ল্যাবটা হলো এক নিখুঁত নীরবতার জগৎ। এই যন্ত্রটার গঠন কিন্তু আরও বেশি চমকপ্রদ। এই বিশাল ডিটেক্টরের ভেতরে রাখা হয়েছে 10 টন তরল জেনন। এই জেনন অতি বিশুদ্ধ এবং একে অনেক ঠান্ডায় তরল করে রাখা হয়েছে। 10 টন তরল জেনন। আনলই যে একটু আগেই আমরা ভারী পরমাণুর জালের কথা বলছিলাম। জেননের পারমাণবিক ভর 131, যা একে ডার্ক ম্যাটারের সাথে সংঘর্ষের জন্য এক আদর্শ টার্গেটে পরিণত করেছে। আর যখন সেই কাঙ্ক্ষিত সংঘর্ষটি ঘটে তরল জেননের ভেতরে, তখন 2টি ঘটনা ঘটে। প্রথমত, একটি উইম্প কণা জেননকে ধাক্কা দিলে সেখানে একটি আলোর ঝলকানি তৈরি হয়, একে বলে সিন্টিলেশন। দ্বিতীয়ত, এই ধাক্কার ফলে জেনন পরমাণু থেকে কিছু ইলেকট্রন ছিটকে বেরিয়ে আসে, যাকে আয়নাইজেশন বলে।
আর এই আলোর ঝলকানিগুলো কিন্তু এতই ক্ষীণ যে সাধারণ সেন্সরে ধরা পড়ার কোনো উপায়ই নেই। ঠিক এই জায়গাতে ব্রাউন ইউনিভার্সিটির গবেষকরা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছেন। তারা এই আলো ধরার জন্য ডিটেক্টরের চোখ তৈরি করেছেন, যাকে বলা হয় ফোটো মাল্টিপ্লেয়ার টিউব বা পিএমটি। পিএমটি। হ্যাঁ, শুধু তাই নয়, তারা নিউট্রন ক্যালিব্রেশন আর মেশিন লার্নিং ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড নয়েজ আলাদা করেছেন। এই নয়েজ আলাদা করাটা যে কতটা কঠিন সেটা ভাবলে অবাক হতে হয়। মানুষের শরীরেই কার্বন 14 ও পটাশিয়াম 40-এর কারণে প্রতি সেকেন্ডে প্রায় ৮,০০০ বার তেজস্ক্রিয় বিকিরণ ঘটে। আমরা নিজেরাই একটা রেডিও অ্যাক্টিভ সোর্স। একদম। অথচ বিজ্ঞানীরা এমন এক কণা খুঁজছেন যা হয়তো দিনে ১ কেজিতে মাত্র একবার ধাক্কা দিতে পারে। এই অবিশ্বাস্য বৈপরীত্য সত্যিই অবাক করার মতো। তাহলে এই যে এত আয়োজন, মার্চ ২০২৩ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত টানা ৪১৭ দিনের সংগৃহীত পৃথিবীর সবচেয়ে বড় ডেটাসেট নিয়ে বিজ্ঞানীরা কাজ করলেন, শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়ালো? তারা কি ডার্ক ম্যাটার খুঁজে পেলেন? মজার বিষয় হল উত্তরটি হচ্ছে না। না। সরাসরি ডার্ক ম্যাটার পাওয়া যায়নি, কিন্তু তারা ৩ থেকে ৯ গিগা ইলেকট্রন ভোল্ট ভরের ডার্ক ম্যাটার খোঁজার ক্ষেত্রে এক নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। কিন্তু এই না পাওয়ার ভেতরেও তো বিশাল একটা চমক লুকিয়ে আছে। এলজেড প্রজেক্ট ডার্ক ম্যাটার খুঁজে না পেলেও তারা এমন কিছু পেয়েছে যা পদার্থবিজ্ঞানের জন্য এক যুগান্তকারী খবর। এই ডিটেক্টরটি সূর্যের একেবারে কেন্দ্র থেকে ছুটে আসা বোরন 8 সোলার নিউট্রিনো শনাক্ত করে ফেলেছে। হ্যাঁ, নিউট্রিনো হল মহাবিশ্বের আরেক ভুতুড়ে কণা। আর এই নিউট্রিনোগুলো ধরা পড়েছে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যার নাম কোহারেন্ট ইলাস্টিক নিউট্রিনো নিউক্লিয়াস স্ক্যাটারিং, সংক্ষেপে সের্নস। সবচেয়ে বড় কথা হল বিজ্ঞানীরা এটিকে 4.5 সিগমা স্তরের নিশ্চয়তায় প্রমাণ করেছেন। বিজ্ঞানের ভাষায় 3 সিগমা পার হওয়া মানেই প্রমাণিত প্রমাণ। এটা নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার, কিন্তু এখানেই তো গল্পের সেই বিখ্যাত প্লট টুইস্ট। বিজ্ঞানীরা যাকে বলছেন নিউট্রিনো ফগ বা নিউট্রিনোর কুয়াশা। ব্যাপারটা একটু ভেঙে বলি। ধরুন খুব অন্ধকার একটা রাতে অনেক দূরের একটা অত্যন্ত ম্লান তারার আলো দেখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ঠিক চোখের সামনেই হঠাৎ করে একটা নিয়ন সাইন জ্বলে উঠল। ওই নিয়ন সাইনের আলোয় দূরের তারাটা ঢাকা পড়ে যাবে। আমাদের ডিটেক্টরগুলো এখন এতটাই সংবেদনশীল হয়ে গেছে যে সূর্যের এই নিউট্রিনোগুলোই এখন তার জন্য ওই নিয়ন সাইন বা কুয়াশার মতো কাজ করছে। একেবারে পারফেক্ট তুলনা। ডার্ক ম্যাটারের সিগন্যাল আর এই নিউট্রিনোর সিগন্যাল দেখতে ডিটেক্টরের ভেতরে প্রায় একই রকম। ফলে ডার্ক ম্যাটারকে এখন এই কুয়াশা ভেদ করে খুঁজে বের করতে হবে। এটি একদিকে ডার্ক ম্যাটার শিকারীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ, কিন্তু অন্যদিকে জ্যোতির্পদার্থবিজ্ঞানের জন্য এটি এক অভাবনীয় সুযোগ। এলজেড এখন বিশ্বের অন্যতম সেরা একটি সোলার নিউট্রিনো অবজারভেটরিও বটে। সত্যি, মানুষের জানার এই অদম্য কৌতূহল বিস্ময়কর। মাটির ১ মাইল নিচে ১০ টন তরল জেনন নিয়ে মহাবিশ্বের অদৃশ্য অংশকে ধরার এই চেষ্টা প্রমাণ করে বিজ্ঞান কতদূর এগোতে পারে। এই জ্ঞান আমাদের জন্য কেন জরুরি? কারণ ডার্ক ম্যাটারের মহাকর্ষীয় প্রভাব ছাড়া গ্যালাক্সিগুলো একসাথে থাকত না, এমনকি আমাদের পৃথিবীরও কোনো অস্তিত্ব থাকত না। একদম। তত্ত্ব আর প্রযুক্তির এই অসাধারণ মেলবন্ধন প্রমাণ করে মানুষের চেষ্টা ঠিক কতটা গভীরে পৌঁছাতে পারে। আজকের আলোচনা শেষে একটা দারুণ চমকপ্রদ ভাবনার কথা তুলে ধরতে চাই। আমরা জানলাম যে দৃশ্যমান মহাবিশ্বের মাত্র ১৫% মধ্যেই গ্রহ, নক্ষত্র, মানুষ এবং এত জটিল রসায়ন রয়েছে। তাহলে বাকি যে ৮৫% ডার্ক ম্যাটার, তা কি শুধুই একটা সাধারণ নিষ্ক্রিয় কণা? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক তাই। হয়তো সেখানে রয়েছে ডার্ক কেমিস্ট্রি বা গুপ্ত রসায়ন। হয়তো তাদের নিজেদের ডার্ক ফোটন বা অদৃশ্য আলো আছে। এমনকি হতে পারে না যে ঠিক এই মুহূর্তে আমাদের আশেপাশে, আমাদের ঘরের ভেতরেই ডার্ক ম্যাটারের এক বিশাল এবং জটিল ছায়া জগৎ বিরাজ করছে, অথচ আমরা টেরই পাচ্ছি না। এই সম্ভাবনাটা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আমরা কেবল সত্যের একটা দরজায় কড়া নাড়ছি। হয়তো আগামী দিনের কোনো এক্সপেরিমেন্ট এই ছায়া জগতের দরজাই আমাদের সামনে পুরোপুরি খুলে দেবে। মহাবিশ্বের এই অসীম রহস্যের খোঁজে মানুষের যাত্রা অব্যাহত থাকুক,
শ্রোতাদের এই রোমাঞ্চকর কল্পনার জগতে ভাসিয়ে দিয়ে আমাদের আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।